বিশ্ব সাহিত্যের কালজয়ী কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প তিমিঙ্গিল। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় চরিত্র হল ব্যোমকেশ বক্সী। এছাড়া উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে বিভিন্ন ঐতিহাসিক উপন্যাস, যেমন কালের মন্দিরা, গৌড় মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, তুঙ্গভদ্রার তীরে ইত্যাদি। সামাজিক উপন্যাস যেমন জাতিস্বর, বিষের ধোঁয়া বা অতিপ্রাকৃত নিয়ে তার বরদা সিরিজ ও অন্যান্য গল্প এখনও বেস্টসেলার। শরদিন্দু ছোট গল্প ও শিশু সাহিত্য রচনাতেও পারদর্শী ছিলেন। তাহলে শুরু করা যাক। তিমি মাছি যে পৃথিবীর বৃহত্তম জীব, এ বিষয়ে জ্ঞানী ব্যক্তিরা একমত। আমি কিন্তু নিতান্ত অজ্ঞ হওয়া সত্ত্বেও বলতে পারি যে তিমিঙ্গিল নামধারী আরেক অতি বৃহদায়তন জীব আছে যারা তিমি মাছকে গিলে খায়। বিশ্বাস না হয় অভিধান দেখুন। অথচ তিমিঙ্গিল যদি থাকতে পারে, তবে তিমিঙ্গিল গিল অর্থাৎ যারা তিমিঙ্গিলকে গিলে খায় থাকবে না কেন? এবং তিমিঙ্গিল থাকা যদি সম্ভবপর হয়, তবে তিমিঙ্গিল গিল গিল থাকতেই বা বাধা কি? এইভাবে প্রশ্নটাকে অনন্তের পথে ঠেলে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু তাতে অনর্থক কতগুলো গিল 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 বেড়ে যাওয়া ছাড়া আর কোনোই লাভ হবে না। আমাদের প্রতিপাদ্য এই যে জগতের সর্বত্রই বৃহৎকে বৃহত্তর গ্রাস করে থাকে, অর্থাৎ বীরভোগ্য বসুন্ধরা। শ্রীযুক্ত নিশিকান্ত গুপ্ত মহাশয় বিছানায় চিত হয়ে শুয়ে চিন্তা করছিলেন। রাত 11:27 তিনি হঠাৎ তরাক করে বিছানায় উঠে বসলেন। ঘরে আর কেউ থাকলে মনে করত নিশিকান্তবাবু বুঝি বৈদ্যুতিক শক খেয়েছেন। হয়েছিল তাই। তার মস্তিষ্কের ভেতর দিয়ে 40,000 ভোল্টের প্রচন্ড একটা আইডিয়া খেলে গেছিল। নিশিকান্তবাবু একজন লব্ধ প্রতিষ্ঠ দালাল, ব্যবসা সম্পর্কেও সকল বিদ্যার হুনরি। তার বয়স 50-এর কাছাকাছি। কেনা বেচা তেজি মন্দা বাজার জ্ঞান সম্বন্ধে তার সমকক্ষ কলকাতা শহরে বড় কেউ ছিল না। এই সূক্ষ্ম বাজার জ্ঞানের ফলে গত 25 বছরে 3 লক্ষ টাকা সঞ্চয় করেছিলেন। তা তিনিও ইম্পিরিয়াল ব্যাংকের কর্তৃপক্ষ ছাড়া কেউ জানত না। যারা কর্নওয়ালিস স্ট্রিটে তার চমৎকার সুসজ্জিত দোতলা বাড়িটা দেখত, তারা শুধু সহিংসভাবে অনুমান করত। কিন্তু গত কয়েক বছর ধরে বাজারের অবস্থা এমন হয়েছে যে নিশিকান্ত বাবুর মনে সুখ নেই। কাজকর্ম প্রায় বন্ধই আছে, কারণ কাজ করতে গেলেও লাভের মাত্রা এতটাই কম হয় যে খরচ পোষায় না। ব্যবসার জগৎটা যেন ধীরে ধীরে প্রলয় পয়থি জলে ডুবে যাচ্ছে। নিশিকান্ত বাবুর অবশ্য অর্থ উপার্জনের কোনো প্রয়োজন নেই। ব্যাংক থেকে 6 মাস অন্তর যে সুদ আসে, তাতে তার 5টা হাতি পুষলেও ব্যয় সংকোচ করতে হয় না। কিন্তু নিশিকান্তবাবু কর্মী মানুষ। অর্থোপার্জনের নেশা তিনি 25 বছর ধরে অভ্যেস করেছেন। তাই আফিমের মৌতাতের মতো উপার্জনের মোহই তাকে বেশি করে চেপে ধরেছে। অথচ দারুণ পরিতাপের বিষয় এই যে বর্তমান মন্দার বাজারে উপার্জন একেবারেই নেই। নিশিকান্ত জগৎব্যাপী অবসাদের মধ্যে কোথাও একটু আশার আলো দেখতে পাচ্ছিলেন না। এমন সময় রাত 11:27 তার মাথায় 40,000 ভোল্টের বিদ্যুৎ ছেড়ে গেল। আলোক বিভ্রান্তের মতো নিশিকান্ত কিছুক্ষণ বিছানায় জড়বৎ বসে থাকলেন। তার মাথায় ঘুরতে লাগলো মোমবাতি, হ্যারিকেন লণ্ঠন। হাত বাড়িয়ে তিনি বেড সুইচ টিপলেন। রক্তবর্ণ নাইট ল্যাম্প মাথার উপর জ্বলে উঠল। নিশিকান্ত প্রায় 10 মিনিট মুগ্ধ তন্ময় ভাবে সেদিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে আবার শুয়ে পড়লেন। বালিশের পাশে তার নোটবুক ও পেন্সিল থাকত। নিশিকান্ত বুকের তলায় বালিশ দিয়ে উপুর হয়ে শুলেন। তারপর নোটবুকের পাতা উল্টাতে লাগলেন। নোটবুকের আবদ্ধ ইঙ্গিত তার ব্যবসা সংক্রান্ত যাবতীয় গুপ্ত কথা লেখা ছিল। তিনি সেগুলি পড়তে পড়তে মনে মনে হিসেব করতে লাগলেন। প্রথমে হিসেব করলেন কত টাকা তিনি ইচ্ছে করলেই ব্যাংক ও অন্যান্য জায়গা থেকে বের করতে পারেন।
হিসেব বোধ হয় বেশ মনের মতো হলো, কারণ তিনি পরিতোষের নিঃশ্বাস ছাড়লেন। তারপর তিনি নোটবুকের পাতায় পেন্সিল দিয়ে আরেক জাতীয় অঙ্ক কষতে আরম্ভ করলেন। বোধহয় এটা খরচের হিসেব। সমস্ত যোগ করে 5 লক্ষের কিছু বেশি হলো। নিশিকান্ত খাতা থেকে মুখ তুলে বিড়বিড় করে কি বললেন, তারপর নোটবুক বন্ধ করে বালিশের পাশে রেখে দিলেন। তার মুন্ডিত মুখে 10,000 দীপ্তি শক্তি যে হাসিটা ফুটে উঠল, তার কাছে রক্তবর্ণ নাইট ল্যাম্পের প্রভা একেবারে ম্লান হয়ে গেল। তিনি মনে মনে বললেন, 3 দিনে 72,000 টাকা, মানে রোজ 24,000। নিশিকান্ত বাবুর স্ত্রী পাশের ঘরে শুতেন। মাঝের দরজায় পর্দার ব্যবধান। নিশিকান্ত বাবুর দ্বিতীয় পক্ষ, তবে ভারচারী নেহাত তরুণী নয়, বয়স 32-33। তিনি অত্যন্ত শৌখিন এবং বন্ধা। এই জন্য বাংলা সাহিত্যে তার প্রবল অনুরাগ। প্রায়ই মাসিক পত্রিকায় কবিতা লেখেন। নিশিকান্ত বাবু ঘর ফিরিয়ে দেখলেন পর্দার নিচ দিয়ে আলো দেখা যাচ্ছে। বুঝলেন গৃহিণী এখনো মাসিক পত্র শেষ করেননি। জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, জেগে আছো? পাশের ঘর থেকে হ্যাঁ গো উত্তর দিলেন। আলুথালু বস্ত্র কোমরে জড়িয়ে নিশিকান্ত স্ত্রীর ঘরে গেলেন। স্ত্রী পিঠে বালিশ দিয়ে আতশোয়া হয়ে আছেন বিছানায়। মাথার কাছে ট্রাইপডের ওপর বৈদ্যুতিক আলো জ্বলছে। স্ত্রী কাগজ থেকে মুখ তুলে নিশিকান্ত চেহারা দেখে ঈষৎ ভ্রুকুটি করলেন। নিশিকান্ত আলোর কাছে গিয়ে সুইচ টিপে আলো নিভিয়ে দিলেন, আবার জ্বাললেন, আবার নিভিয়ে দিলেন। বিরক্তভাবে গৃহিণী বললেন, ওহ, কি হচ্ছে? নিশিকান্ত বললেন, বেশ না, ইলেকট্রিক বাতি সুইচ টিপলেই নিভে যায়, আবার সুইচ টিপলেই জ্বলে ওঠে। স্ত্রী ধমক দিয়ে বললেন, এত রাত্রে হলো কি তোমার? নিশিকান্ত স্ত্রীর পাশে বিছানায় এসে বসলেন। একটু যেন অন্যমনস্কভাবে বললেন, আমি ভাবছি একটা ছাপাখানা করতে কত খরচ লাগে। স্ত্রীর হাত থেকে মাসিক পত্র পড়ে গেল। তিনি সচকিতে উঠে বসলেন। বহুদিন থেকে তার বাসনা নিজের ছাপাখানা করে একটি মাসিক পত্রিকা বের করেন। মাসিক পত্রে কেবল কবিতা ছাপা হবে। পত্রিকার নাম হবে মন কুসুম। সম্পাদিকা হবেন স্বয়ং শ্রী মাধুরী দেবী। স্বামীকে এই সুন্দর পরিকল্পনার কথা বলেছিলেন। কবিতার মাসিক পত্র কিরকম চলবে সে বিষয়ে নিশিকান্তবাবুর কোনো মোহ ছিল না। অথচ স্ত্রীর একটা শখ মেটাবার ইচ্ছে তার যে একেবারেই ছিল না তা নয়। কিন্তু বাজার মন্দা বলে নিশিকান্ত গা করেননি। মাধুরী দেবী এক নিঃশ্বাসে বললেন, সত্যি কিনবে? আমার কতদিনের যে শখ। মন কুসুম, কেমন নামটা বলো তো? নিচে লেখা থাকবে সম্পাদিকা শ্রী মাধুরী দেবী। খরচ এমন কিছু নয়। সেদিন নীলকান্ত প্রেসের মালিক আমার কাছে এসেছিল। তারা প্রেস বিক্রি করতে চায়। কোথা থেকে শুনেছি আমরা কিনতে পারি। খুবই বড় প্রেস, ইংরেজি বাংলা সব আছে। নতুন দাম 27,000 টাকা। বলেছিল 18,000 পেলেই বিক্রি করবে। তা কষা মাজা করলে হয়তো কিছু কমলেও কমতে পারে। নিশিকান্ত একটু চিন্তা করে বললেন, খবর নিও, যদি 12,000-এ ছাড়ে তো নিতে পারি। মাধুরী দেবী বললেন, অত কমে দেবে কি? আচ্ছা। নিশিকান্ত বিছানা ছেড়ে উঠলেন। মাধুরী দেবী তার হাত ধরে টেনে বললেন, এক্ষুনি শুতে চলো। নিশিকান্ত আলস্য ভেঙে বললেন, আর দেখো তো, কাল 2 টিন ভালো কেরোসিন তেল আর গোটা 10 হ্যারিকেন লণ্ঠন কিনে আনিও, আর 5 বান্ডিল মোমবাতি। বলে নিগূঢ়ভাবে হাসতে হাসতে নিজের বিছানায় এসে শুয়ে পড়লেন। তারপর 7 দিন ধরে নিশিকান্তবাবুর ভোমরা রঙের সিডেন বডির গাড়িখানা মধু সঞ্চয়ী মৌমাছির মতো কলকাতার পথে পথে গুঞ্জন করে উড়ে বেড়ালো। নিশিকান্তবাবু কোথায় কোথায় গেলেন ও কার সঙ্গে নিভৃতে কি কথা বললেন তা বলা আমাদের সাধ্য নয়। সাধ্য থাকলেও বলতাম না। পরের গোপন কথা প্রকাশ করে দিতে আমরা ভালোবাসি না। এইসব যাতায়াতের ফলে নিশিকান্তবাবুর ব্যাংক থেকে লক্ষাধিক টাকা অপসৃত হয়ে কোন মৌচাকে সঞ্চিত হলো তাও বলবো না। ঘুষির পুংলিঙ্গ যে শব্দ উৎপন্ন হয় তাকে আমরা অত্যন্ত ঘৃণা করি। তারপর মাল কেনা আরম্ভ হলো। নিশিকান্তবাবু যে যে মাল কিনে বাজার কোণঠাসা করলেন তার ফিরিস্তি দেওয়ার প্রয়োজন নেই।
তিনি বাজার উজাড় করে গুদামজাত করলেন। বড় বড় দেশি বিলাতি ব্যবসায়ীরা ভ্রু তুলল, মনে মনে হাসল, কিন্তু অকপট আনন্দে হাত ঘষতে ঘষতে মাল সরবরাহ করল। কেবল নিশিকান্ত বাবু কেরোসিন তেলের দিকে গেলেন না। অনেক মূলধন চাই, লাখে কুলোবে না। অপ্রসন্ন চিত্তে মনে মনে বললেন, করে নিক বেটারা কিছু লাভ। 10 দিনের দিন নিশিকান্ত বাবুর সমস্ত আয়োজন সম্পূর্ণ হলো। তিনি গুদামে গিয়ে মাল পরিদর্শন করে অফিসে বসে খাতাপত্র তদারক করলেন। তারপর চেয়ারে ঠেসান দিয়ে একটা স্থূলকায় সিগার ধরিয়ে বললেন, এইবার। সেদিন রাত্রি 7টার সময় কলকাতা শহরের সমস্ত বিদ্যুৎ বাতি নিভে গেল। রাত্রি 10টার সময় রাস্তার গ্যাস বাতিও হঠাৎ দপদপ করতে করতে চোখ বুঝল। 3 দিনের মধ্যে আর জ্বলল না। আলোকহীন মহানগর আমরা বর্ণনা করব না। অন্ধকারের যে একটা রূপ আছে, কালিমা নিয়ে যাদের কারবার, তারা সে রূপ 2 চোখ ভরে দেখুন ও বর্ণনা করুন। নিশিকান্ত বাবুর মতো আমরা আলোর কারবারি। রাস্তা এবং ঘর অন্ধকার, ট্রাম বন্ধ, হ্যারিকেন লণ্ঠন ও মোমবাতির দর ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে চড়তে লাগলো। অথচ ওই 2টি দ্রব্য নিশিকান্ত বাবুর গুদামে বন্ধ। তিনি অল্প অল্প করে ছাড়তে শুরু করলেন। দ্বিতীয় রাতেও যখন আলো জ্বলল না, তখন চারিদিকে বিরাট হৈ হৈ পড়ে গেল। আশ্চর্য দৈব দুর্ঘটনায় গ্যাস ও ইলেকট্রিক যন্ত্র খারাপ হয়ে গেছে যে কিছুতেই মেরামত করা যাচ্ছে না। কিন্তু গৃহস্থের যে আলো চাই। লণ্ঠন ও মোমবাতির দাম এমন একটা কোঠায় গিয়ে উঠল যে কল্পনা করাও কঠিন। নিশিকান্ত বাবু মাল ছাড়তে লাগলেন এবং ব্যাংকে টাকা পাঠাতে লাগলেন। যেসব বড় বড় ব্যবসাদার একগাল হাসি নিয়ে নিশিকান্তকে মাল বিক্রি করেছিলেন, তারা হাত কামড়াতে লাগলো। দ্বিতীয় দিন সন্ধ্যার সময় নিশিকান্ত বাবু হিসেব করে দেখলেন তার মূলধন উঠে 12,000 টাকা উপরি লাভ হয়েছে। তাছাড়া এখনো 60,000 টাকার মাল গুদামে মজুদ। 12,000 টাকা পকেটে নিয়ে নিশিকান্ত বাবু অফিস থেকে বাড়ি ফিরলেন। স্ত্রী 3টে লণ্ঠন জেলে স্বামীর জন্য নিজে হাতে চা বানাচ্ছিলেন। তার কোলে নোটের তাড়া ফেলে দিয়ে হাসতে হাসতে বললেন, এই নাও। মাধুরী দেবী একমুখ হেসে স্বামীর অভ্যর্থনা করলেন। আজ সরকারকে বাজারে খোঁজ নিতে পাঠিয়েছিলাম, একটা হ্যারিকেনের দাম 5 টাকা। হ্যাঁ গা, আর কতদিন? তৃতীয় দিন সন্ধ্যার সময় নিশিকান্ত বাবুর গুদাম খালি হয়ে গেল। শেষ কিস্তির 60,000 টাকা ব্যাংকে পাঠানোর সময় ছিল না। এই টাকাটাই নিশিকান্ত বাবুর মূল লভ্যাংশ। এত টাকা এখন কোথায় রাখেন? নিশিকান্ত বাবু একটু চিন্তা করলেন। চেক নয়, নগদ টাকা। অফিসের লোহার সিন্ধুকে রেখে গেলেও চলে, কিন্তু 2-1টা খবর নিশিকান্তর মনে পড়ে গেল। অন্ধকারে সুযোগ নিয়ে চোর গুন্ডার দল অফিস বাড়ি ইত্যাদি ভেঙে লুট করছে। বড় বড় 2-3টে অফিসে এরকম ব্যাপার ঘটে গেছে। নিশিকান্ত নোটের গোছা পকেটে পুরে নিলেন। বাড়িতে রাখলে সবচেয়ে নিরাপদ হবে। বাড়িতে 5টা গুর্খা দারোয়ান, 10টা চাকর আছে। তার উপর আবার 2 জন কনস্টেবলকে খরচা দিয়ে পাহারা দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছে। নিশিকান্ত অফিস থেকে বেরিয়ে যখন মোটরে চড়লেন, তখন সন্ধে পেরিয়ে গেছে। মোটরের কাঁচের ভিতর দিয়ে দুধারে রাস্তার চেহারা সকৌতুকে দেখতে দেখতে চললেন। কলকাতা যেন রাত্রিবেলায় ভূতপুরীতে পরিণত হয়েছে। বড় বড় দোকানের বৈদ্যুতিক দাঁত বের করা হাসি আর নেই, অধিকাংশই বন্ধ। যেগুলো খোলা আছে তাতে মোমবাতি ও লণ্ঠন জ্বলছে। পথে গাড়ি মোটরের চলাচলও কম। মানুষ যারা যাতায়াত করছে তাদের নিশাচর প্রেত বলে ভ্রম হয়। কলেজ স্ট্রিটের কাছে পৌঁছে নিশিকান্ত বাবুর ভারী কৌতূহল হলো। কোনো একটা বড় কাজ করে সাধারণের মতামত জানার ইচ্ছে স্বাভাবিক। তিনি মোটর থেকে নামলেন। একটা ছোট্ট দোকানে আলো জ্বলছিল। তার সামনে এসে জিজ্ঞেস করলেন, মোমবাতি আছে? দোকানদার বলল, আগে আছে, 3 টাকা বান্ডিল। নিশিকান্ত পকেট থেকে 3 টাকা বের করে ছদ্ম বিরক্তির কণ্ঠে বললেন, দিন 1 বান্ডিল। যত সব চোরের পাল্লায় পড়া গেছে। ইংরেজিতে যাকে বলে শার্ক, এই ব্যবসাদারগুলো হচ্ছে তাই। দোকানদার নেহাত অশিক্ষিত নয়, একটু রসিক। বলে, শার্ক তো পদে আছে মশাই, ব্যবসাদারেরা যাকে বলে তিমি মাছ, তাই আজ তো গিলে খায়। এই নিন 1 বান্ডিল। নিশিকান্ত দোকানদারের কথাগুলো চেখে চেখে উপভোগ করলেন। তিনি নিজেই যে তিমি মাছ, দোকানদার তো তা জানে না।
অজ্ঞাত সারেই প্রশংসা করছে। তার ছদ্ম বিরক্তির ভেতর দিয়ে একটু হাসি খেলে গেল। তিনি মোমবাতির বান্ডিল নিয়ে মোটরের দিকে ফিরলেন। মোটরে উঠতে যাবেন এমন সময় তিমিঙ্গিল। নিশিকান্ত হঠাৎ বুঝতে পারলেন তার চারপাশে কয়েকজন লোক নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। তিনি সচকিতে চারিদিকে তাকালেন। অস্পষ্ট আলোয় মুখগুলো ভালো দেখা গেল না। একজন তার পেটের ওপর ছোড়ার অগ্রভাগ ঠেকিয়ে চাপা গলায় বলল, চিল্লামাত। আরেকজন তার কোটের ভেতর পকেটে হাত পুরে নোটের তারা বের করে নিল। নিশিকান্তবাবু হতভম্ব হয়ে রইলেন। তিমিঙ্গিরের দল ছায়ার মতো অন্ধকারে মিলিয়ে গেল। তারা চলে যাবার মিনিট খানেক পরে নিশিকান্ত উন্মত্ত কণ্ঠে চিৎকার করলেন, পুলিশ! আমার 60,000 টাকা! নিশিকান্ত থানায় গেলেন। থানার দারোগা বললেন, লিখে নিচ্ছি, কিন্তু টাকা আর পাবেন না। এই আলোর গোলমাল হয়ে অব্দি শহরটা চোর বদমাইশের আড্ডা হয়েছে মশাই। বাড়ি ফিরতে ফিরতে নিশিকান্তবাবুর বিভ্রান্ত চিত্তে একটা ক্ষীণ সান্ত্বনা জাগতে লাগলো। যাক, তবু 12,000 টাকা লাভ রইল। রাত্রি 8টার সময় বাড়ি পৌঁছলেন তিনি। মাধুরী দেবী অধীরভাবে তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি ঢোকা মাত্র ছুটে গিয়ে বললেন, ওগো, ভারী সুখবর, নীলকান্ত প্রেস কিনে নিয়েছি, 12,000-এই রাজি হয়ে গেল। নিশিকান্ত বসে পড়লেন। তার গলা দিয়ে একরকম ঘরঘর আওয়াজ বেরোলো। ঘরের মধ্যেও যে তিমিঙ্গিল বসে আছে তা আর কে জানত। এই সময় যেন নিশিকান্তকে বিদ্রুপ করেই কলকাতার ইলেকট্রিক আলো আবার জ্বলে উঠল। বানচাল যন্ত্র এতদিনে ঠিক হয়ে গেছে। কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প তিমিঙ্গিল। মাধুরী দেবীর চরিত্রে রীতিরেখা, কথক ও অন্যান্য চরিত্রে শ্রমণ, সূত্রধর আমি অনির্বাণ, শাব্দিক সম্পাদনা ও আবহ সঙ্গীতে হৃদাকাশ, প্রচার ও বিপণনে রীতিরেখা, প্রচারচিত্র প্রস্তুতি ও পর্ব পরিচালনায় শ্রমণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। ধন্যবাদ।